ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের আলোচনা করছিলাম ফেনলের ধর্ম। এর আগে দেখো, তোমাদের মনে আছে আমরা আলোচনা করে এসেছি ফেনলের আম্লিক ধর্ম এবং আম্লিক ধর্ম সংক্রান্ত বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া। আজকে দেখো আমরা শুরু করব খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা ফেনলের বেনজিন বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ বেনজিন বলয় থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অন্য যে সমস্ত গ্রুপ প্রবেশ করে সেই রূপ বিক্রিয়া, এবং এটা ফেনলের ক্ষেত্রে কিরূপ ঘটনা ঘটে। এখন দেখো, এই বেনজিন বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা নর্মাল বেনজিনের ক্ষেত্রে করে এসছো, সেই রূপ বিক্রিয়ায় কিন্তু এখানে তার শর্তের কিছু পার্থক্য আমরা লক্ষ্য করব। কারণ ফেনলের বেনজিনের তুলনায় ফেনলের বেনজিন বলয়ের সক্রিয়তা অনেক বেশি। প্রথম দেখো, আমরা দেখে নেব যে বেনজিন বলয়ের সঙ্গে ফেনলের সক্রিয়তার পার্থক্য কিরূপ হয় এবং কেন হয়। নর্মাল দেখো, তোমরা বেনজিন বলয়ের ক্ষেত্রে যে কোনো বিক্রিয়া করে এসছো, ফিডালকার বিক্রিয়া, হ্যালোজিনেশন ইত্যাদি বিক্রিয়া করে এসছো। এখন দেখো, এই ফেনলে বেনজিন অর্থাৎ বেনজিন বলয়ে যদি OH মূলক যুক্ত হয় তাহলে এই ফেনলের ক্ষেত্রে বেনজিন বলয়ের সক্রিয়তা বেশি হয়। কারণ ফেনলের ক্ষেত্রে কি আছে, এর ক্ষেত্রে কি আছে, +M প্রভাব আর +R প্রভাব। এর জন্য বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যায়, বেড়ে যায়। কি কারণে? রেজোনেন্সের কারণে। অক্সিজেনের উপর লোন পেয়ার ইলেকট্রন আছে, অক্সিজেন লোন পেয়ার ইলেকট্রন দান করে, এখানে ইলেকট্রন চলে আসে। এইরূপ রেজোনেন্স তোমরা অ্যাসিড ধর্মে দেখেছো। তাহলে একবার ঝট করে দেখিয়ে দিই রেজোনেন্সটা কিরূপ হয়। ডবল বন্ধন OH, অক্সিজেন ইলেকট্রন দিয়ে দিচ্ছে পজিটিভ, এখানে এসে গেছে নেগেটিভ। এই বন্ধন এখানে আসবে, এটা খুলে এখানে আসছে, তাহলে ডবল বন্ধন OH মাইনাস, এটা এখানে এলো, এটা এখানে, একই ডবল বন্ধন OH ডবল বন্ধন মাইনাস এখানে, ঠিক আছে। আবার তোমার কি হবে, এটা এখানে, এটা এই জায়গায়, তাহলে OH H এই। এখন দেখো, ফেনলের যদি আমরা রেজোনেন্স হাইব্রিড লক্ষ্য করি, ভালো করে খেয়াল করো, ফেনলের যদি রেজোনেন্স হাইব্রিড লক্ষ্য করি তাহলে কি হবে, OH এটা ডট ডট ডবল বন্ধন হচ্ছিল, এখানেও ডবল বন্ধন সিঙ্গেল বন্ধন হচ্ছিল, এখানে কি হচ্ছিল, গেল পজিটিভ, এখানে গেল নেগেটিভ, এখানে গেল নেগেটিভ, এখানে গেল নেগেটিভ। তাহলে আমরা কি দেখতে পেলাম, OH তার +R প্রভাব বা +M প্রভাবের জন্য বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে। যদিও একটা জিনিস মনে রাখবে, অক্সিজেন পরমাণুর এখানে OH অক্সিজেন পরমাণুর কিছুটা -I এফেক্ট থাকে। কারণ অক্সিজেন পরমাণুর -I আছে, ওর বরাবরই তোমার কি আছে, ইলেকট্রনের প্রতি একটা টান আছে। কিন্তু -I থেকে +M বা +R প্রভাব কি হচ্ছে, অধিক প্রিডমিনেন্ট করে। ফলে এখানে তোমার কি আছে, প্রথম কথা, বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ তোমার কি আছে, বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। সেই কারণে একটা ইলেকট্রোফাইল সহজে এখানে অ্যাটাক করতে পারে, সহজে বলয়ে অ্যাটাক করতে পারে। কার তুলনায়? বেনজিনের তুলনায়। ভালো করে বোঝো, বেনজিনে নর্মাল পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রনকেও ইলেকট্রোফাইল অ্যাটাক করে। কিন্তু এখানে কি হচ্ছে, অক্সিজেন কি করছে, তার লোন পেয়ার ইলেকট্রন দ্বারা ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিচ্ছে কি, বেনজিন বলয়ের দিকে। ফলে বলয়ের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার জন্য কোনো একটা ইলেকট্রোফাইল কি করতে পারে, ওই ইলেকট্রন ঘনত্ব যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেনজিনের তুলনায় ফেনলের বলয়কে তোমার কি হবে, সহজে অ্যাটাক করবে। বা উল্টো ভাবে বলতে পারি যে বেনজিনের তুলনায় বেনজিন বলয় সহজে ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দান করতে পারবে। ফলে এখানে তোমার কি আছে, রিঅ্যাক্টিভিটি বেশি হয় বা বিক্রিয়া সহজে হয়। এছাড়াও দেখো, কোথায় কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি করছে, অর্থ প্যারা পজিশনে। তাহলে ইলেকট্রোফাইল কোন জায়গায় অ্যাটাক করবে, অর্থ পজিশনে আর প্যারা পজিশনে। সেই জন্য এটা তোমার কি আছে, দ্যাট ইজ অর্থ প্যারা নির্দেশক,
অর্থ প্যারা নির্দেশককে ফেনল। অর্থাৎ ফেনলের ক্ষেত্রে তোমার কি হবে, প্রোডাক্ট উৎপন্ন হবে কি ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা, হয় অর্থ প্রোডাক্ট না হলে প্যারা প্রোডাক্ট। এই প্রসঙ্গে দেখো আর একটা জিনিস তোমাদের বলে রাখি, ফেনল সাধারণত কি হয়, ক্ষারীয় দ্রবণে বা জলীয় দ্রবণে আয়নিত হয়ে তোমার কি আছে, ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে, ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে। এই ফেনক্সাইড আয়ন তোমার কি হচ্ছে, এই রূপী রেজোনেন্সে অংশগ্রহণ করে, কারণ এর ক্ষেত্রেও কি আছে তোমার প্লাস এম প্রভাব আছে, ঠিক আছে, রেজোনেন্সে অংশগ্রহণ করে। এখন দেখো এই OH এর তুলনায় এই O মাইনাসের কি হচ্ছে, ইলেকট্রন খেলার প্রবণতা বেশি। উপরন্তু এই অক্সিজেন O মাইনাসের এখানে কি আছে, প্লাস আই এফেক্ট। এখানে কি ছিল দেখো, অক্সিজেন পরমাণু, শুধু OH এর অক্সিজেন পরমাণুর মাইনাস আই এফেক্ট। কিন্তু যখনই অক্সিজেনের উপর ঋণাত্মক আধান বহন করছে তখনই অক্সিজেনের কি হয়ে যাচ্ছে, প্লাস আই প্রভাব। অর্থাৎ ওর উপরে ইলেকট্রন ঘনত্ব অধিক হয়ে গেছে, ও ইলেকট্রন ঠেলে দিতে চাইছে। এই জিনিসটা ভালো করে খেয়াল করবে, ফেনলের অক্সিজেনের মাইনাস আই প্রভাব, কিন্তু O মাইনাসের অক্সিজেনের প্লাস আই প্রভাব। এই প্রভাবটা যদিও প্লাস এম এর তুলনায় অধিক কম, তবুও কিছু কিছু ক্ষেত্রে এই প্রভাবটা প্রভাব সৃষ্টি করে। তাহলে এর ক্ষেত্রে প্লাস আই প্রভাবটা কি হচ্ছে, ফেনলের তুলনায় বেশি হয়, রিঅ্যাক্টিভিটি কি হয়ে যাবে ফেনলের তুলনায়, অর্থাৎ ফেনলের তুলনায় তোমার ফেনক্সাইড আয়নের কি হবে, রাসায়নিক সক্রিয়তা বেশি হবে, রাসায়নিক সক্রিয়তা। তাহলে কি বললাম ভালো করে খেয়াল করো। প্রথম কথা, বেনজিনের তুলনায় ফেনলের সক্রিয়তা বেশি, বা ফেনলের বেনজিন বলয়ের সক্রিয়তা বেশি। কি কারণে? কারণ হচ্ছে ফেনলের প্লাস এম প্রভাবের জন্য বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আবার ফেনলের তুলনায় ফেনক্সাইড আয়নের সক্রিয়তা আরো বেশি। কারণ ফেনক্সাইডে অক্সিজেন মাইনাসের প্লাস এম প্রভাবটা তোমার কি আছে, ফেনলের OH গ্রুপের তুলনায় আরো বেশি। এই কারণে ফেনলের তুলনায় ফেনক্সাইড আয়নের রাসায়নিক সক্রিয়তা বেশি হয়। এই কারণে দেখবো বেনজিনের তুলনায় ফেনলের ক্ষেত্রে এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনগুলো ঘটে সেটা অপেক্ষাকৃত অনেক সহজে ঘটে। ফেনলের প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে প্রথমে আসছে দেখো হ্যালোজেনেশন। যদি বেনজিনের সঙ্গে তুলনা করি, তোমরা খেয়াল করো বেনজিনের সঙ্গে বিক্রিয়াটা কিরূপ ছিল, কোনো একটা লুইস অ্যাসিডের উপস্থিতিতে, যেমন FeCl3 বা Fe চূর্ণেরও উপস্থিতিতে করা হতো বিক্রিয়াটা। বেনজিনের মধ্যে হ্যালোজেন চালনা করলে বেনজিনের হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হতো। এখানে দেখো কোনো লুইস অ্যাসিড বা Fe চূর্ণ কোনো কিছুর প্রয়োজন নাই, সাধারণ তাপমাত্রাতেই তোমার কি হচ্ছে, তোমার বেনজিনের সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়া ঘটে। আর বেনজিনের সঙ্গে বলছি ফেনলের সঙ্গে, বা ফেনলের বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু কি হয়, হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানে যদি বেনজিনের মধ্যে ব্রোমিন চালনা করা হয়, কোথায়, জলীয় দ্রবণে, ভালো করে খেয়াল করো, জলীয় দ্রবণে, তাহলে তোমার কি হবে, তোমার জলীয় দ্রবণে চালনা করলে ব্রোমিন কি হবে, বলয়ে হাইড্রোজেন প্রতিস্থাপিত করে, অর্থাৎ এই যে বলয়ের অর্থ প্যারা অবস্থানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেই জায়গায় প্রবেশ করবে। অর্থাৎ দেখো OH, এখানে একটা ব্রোমিন প্রবেশ করে, এখানে একটা ব্রোমিন প্রবেশ করে, এখানে একটা ব্রোমিন প্রবেশ করে। এখন দেখো তোমাদের বেনজিন বলয়ের ক্ষেত্রে তোমরা কি দেখেছিলে, প্রাথমিকভাবে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা করে ব্রোমিন প্রবেশ করে, কিন্তু এখানে দেখো পুরো 3টে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে তোমার 3টে ব্রোমিন প্রবেশ করেছে। কারণ কি হচ্ছে, কারণ ফেনলের রাসায়নিক সক্রিয়তা বেশি হয়ে তোমার কি হচ্ছে, দেখো এটা পজিশন যদি নামকরণ করো কি উৎপন্ন হবে, 1 2 3 4 5 6, তাহলে 2 4, 6 ট্রাইব্রোমো ফেনল। ট্রাইব্রোমো ফেনল এর একটা সাদা অদক্ষেপ উৎপন্ন করে, তাহলে ফেনলের জলীয় দ্রবণের মধ্যে তোমার কি হচ্ছে, আমরা যদি ব্রোমিন চালনা করি, একদম 3টে হাইড্রোজেন পরমাণু ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হবে। অর্থাৎ মনোব্রোমো ফেনল উৎপন্ন হচ্ছে না এক্ষেত্রে। কিন্তু মনোব্রোমো ফেনল উৎপন্ন করতে পারি যদি আমরা কোনোভাবে ফেনলের সক্রিয়তা
কম করতে পারি। অর্থাৎ ফেনলের মধ্যে যদি আমরা ব্রোমিন চালনা করি কোনো নন পোলার দাবকে, যেমন ধরো কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড, এইরূপ দাবকে যদি চালনা করি তাহলে এর একটা হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে। যেহেতু ফেনল অর্থ প্যারা নির্দেশক, তাহলে ব্রোমিন কোথায় প্রবেশ করবে? অর্থ পজিশনে প্রবেশ করতে পারে, অথবা তোমার কি হচ্ছে প্যারা পজিশনে প্রবেশ করতে পারে। অর্থ এবং প্যারা পজিশনে প্রবেশ করবে। তাহলে এটা কি হয়ে গেল দেখো, অর্থ ব্রোমো ফেনল, ব্রোমো ফেনল, এটা প্যারা ব্রোমো, প্যারা ব্রোমো ফেনল। এখন দেখো তাহলে কি বললাম, জলীয় দ্রবণে যখন চালনা করছি তখন 3টে ব্রোমিন প্রবেশ করছে, আর যদি তোমার কি আছে নন পোলার দাবকে দিচ্ছি তখন তোমার কি হচ্ছে একটা ব্রোমিন প্রবেশ করছে, কারণ এখানে তখন ফেনলের সক্রিয়তা কমে যাচ্ছে। কি কারণে? তোমাদের লাস্ট যে পয়েন্টটা বলেছিলাম সেটাকে ভালো করে খেয়াল করবে। এখানে যখন দেখো জলীয় দ্রবণে যখন ফেনলকে দিচ্ছি তখন কি হচ্ছে, ফেনল জলীয় দ্রবণে জলের উপস্থিতিতে আয়নিত হচ্ছে, আয়নিত হয়ে তোমার কি হচ্ছে H+ দান করে ফেনক্সাইড আয়নে পরিণত হচ্ছে, ফেনক্সাইড আয়ন আর H3O+ হয়েছে, ফেনক্সাইড আয়ন হচ্ছে। এখন দেখো এই ফেনলের OH এর তুলনায় তোমাদের বলেছি এই ফেনক্সাইড আয়নের প্লাস এন প্রভাব অনেক বেশি। এই কারণে তোমার কি হচ্ছে, এখানে যখন জলীয় দ্রবণে দিচ্ছি তখন ফেনলের বেনজিন বলের সক্রিয়তা খুব বেশি হচ্ছে, এবং এই খুব বেশি হওয়ার জন্য এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে একই সঙ্গে 3টে ব্রোমিন প্রবেশ করছে। অপরদিকে দেখো যখন নন পোলার দাবকে দিচ্ছি তখন ফেনল এইরূপ আয়নিত হচ্ছে না, শুধু ফেনলের OH মূলক থাকছে। তার যে প্লাস আর প্রভাব, সেই প্লাস আই প্রভাবের এই প্লাস এম প্রভাবের কারণে তোমার বলয়ের সক্রিয়তা অতটা বাড়ছে না, ফলে এক্ষেত্রে তোমার কি হচ্ছে অর্থ এবং প্যারা ব্রোমো ফেনল উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে? ভালো করে ব্যাপারটা বুঝবে। যখন জলীয় দ্রবণে দিচ্ছি তখন ফেনল ফেনক্সাইড আয়নে পরিণত হচ্ছে, ফেনক্সাইড আয়নের সক্রিয়তা তোমার কি আছে ফেনল অপেক্ষা অধিক বেশি, কারণ OH মূলকের তুলনায় O- মূলকের প্লাস এন প্রভাবের পরিমাণ বেশি। ঠিক আছে? আমরা যদি দেখো ক্লোরিনের সঙ্গে দেখি তাহলে একই রকম বিক্রিয়া আমরা দেখতে পাবো। দেখো ফেনলের যদি জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করি, ফেনল তার মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করছি কোথায়? জলীয় দ্রবণে। আগের মতো একই জিনিস উৎপন্ন হবে ব্রোমিনের ন্যায়, অর্থাৎ ফেনলের 3টে হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হয়ে কত 2 4 6 ট্রাইক্লোরো ফেনল উৎপন্ন হবে। আর যদি তোমার এ দিই অনুরূপ নন পোলার দাবকে ক্লোরিন যোগ করি, ক্লোরিন যোগ করে অর্থাৎ কোথায় কার্বন ডাইসালফাইড দাবকে, তাহলে আগের মতো তোমার কি হবে একই জিনিস উৎপন্ন হবে OH অর্থোক্লোরোফেনল প্লাস তোমার কি হবে প্যারাক্লোরোফেনল, অর্থাৎ অর্থ প্যারা যৌগ উৎপন্ন হবে। হয়েছে? এখানে দেখো একটা জিনিস বলে রাখি, আগের ব্রোমিনের ক্ষেত্রেও এই একই কথাটা প্রযোজ্য হবে। এই যে অর্থ প্যারা যৌগ উৎপন্ন হবে, এদের মধ্যে এই প্যারা যৌগটা কি হবে, এটা হবে মেজর প্রোডাক্ট, এটা হবে মাইনর প্রোডাক্ট। ব্রোমিনেরও যেমন অর্থ প্যারা হয়েছিল, ব্রোমিনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে প্যারা ব্রোমো ফেনলটা হবে মেজর প্রোডাক্ট, অর্থ ব্রোমো ফেনলটা হবে মাইনর প্রোডাক্ট। কিসের জন্য? কারণ একটাই, প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হচ্ছে এই কারণে স্টেরিক প্রভাবের কারণে। এখানে দেখো যখন অর্থ পজিশনে আছে এই OH এবং ক্লোরিন, বা যদি ব্রোমিন থাকতো ব্রোমিন, তাহলে তাদের ক্ষেত্রে কি হতো স্টেরিক রিপালশন হতো। এই স্টেরিক রিপালশনটা দেখো প্যারা পজিশনের ক্ষেত্রে থাকছে না, সেই কারণে তোমার কি হবে প্যারা প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট। এইরূপ প্রতিস্থাপিত যৌগগুলোর ক্ষেত্রে, অর্থাৎ বেনজিন বলের কোনো প্রতিস্থাপিত যৌগে যখন অপর একটা গ্রুপ প্রবেশ করে তখন মূলত প্যারা প্রোডাক্ট মেজর হয়। মূলত ভালো করে খেয়াল করবে, মূলত প্যারা প্রোডাক্ট মেজর হয়, তবে সব ক্ষেত্রে না। কেন বলছি? কারণ সেক্ষেত্রে কিছু কিছু অন্য প্রভাব ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন ক্রিয়া করে। যেমন দেখো আমরা যদি দেখি সালফোনেশনটা,
দেখো সালফোনেশন বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে, বলছি সালফোনেশন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার ফেনলের ক্ষেত্রে যদি কনসেন্ট্রেটেড সালফোরিক অ্যাসিড H2S ওপর দিয়ে হিট দেওয়া হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে কি হবে, তাহলে হবে বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন পরমাণু প্যারা পজিশন থেকে প্রতিস্থাপিত হবে সালফোনিক অ্যাসিড দ্বারা, সালফোনিক অ্যাসিড দ্বারা অর্থাৎ OHSO3H। ঠিক আছে, কিন্তু বিক্রিয়াটা যদি কম তাপমাত্রায় করা হয়, দেখো কত, একই জিনিস দেওয়া হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 লো টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তোমার কি হবে, অর্থ প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, অর্থ সালফোনিক অ্যাসিড হবে মেজর প্রোডাক্ট হয়েছে। তাহলে কি বললাম, বিক্রিয়াটাকে যদি অধিক তাপমাত্রায়, তাহলে একটা জিনিস বোঝো প্রথমে আগে, বেনজিনের সঙ্গে গাঢ় সালফোরিক অ্যাসিড দিয়ে তাপ দিলে তোমার কি হবে, অর্থ এবং প্যারা প্রোডাক্ট উৎপন্ন হবে। লো টেম্পারেচারে অর্থাৎ কম তাপমাত্রায় তোমার কি হবে, অর্থ প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট। এর সঙ্গে যে প্যারা হবে না এটা কিন্তু নয়, প্যারাও কিছুটা হবে, কিন্তু এটা হবে মেজর প্রোডাক্ট। আর যদি বিক্রিয়াটা হাই টেম্পারেচারে করি তাহলে তোমার কি হবে, তখন প্যারাটা হবে তোমার কি আছে, তোমার মেজর প্রোডাক্ট। কারণটা একই, অর্থ কম তাপমাত্রায় এই অর্থ গ্রুপটা কিছুটা স্টেবল হয়, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে এই যে এটা একটা বড় গ্রুপ, বাল্কি গ্রুপ, এর সঙ্গে স্টেরিক প্রভাবের কারণে তোমার কি হচ্ছে, প্যারা তখন মেজর প্রোডাক্ট হয়ে যায়। এবং শুধু তাই নয়, যদি কম তাপমাত্রায় আমরা অর্থ প্রোডাক্ট উৎপন্ন করি, একে যদি আবার তাপ প্রয়োগ করি, ঠিক আছে, ধরো প্রথমে আমরা 20 থেকে 25-এ অর্থ প্রোডাক্ট উৎপন্ন করলাম, সেই প্রোডাক্ট বা সেই মিশ্রণকে আবার তাপ প্রয়োগ করছি কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে এই অর্থ প্রোডাক্ট কি হবে, প্যারা প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেছে? এক্ষেত্রে দেখো যৌগের নাম কি হবে, এক্ষেত্রে যৌগটা কিন্তু ফেনল থাকছে না, কি হয়ে যাচ্ছে, ফেনল অপেক্ষা সালফোনিক অ্যাসিড মূলকের প্রায়োরিটি খুব বেশি, তাহলে তোমার কি হয়ে যাবে এখানে, তাহলে যৌগটা কি হবে, সালফোনিক অ্যাসিড অর্থাৎ প্যারাহাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, তাহলে এটা কি হয়ে যাবে, অর্থো হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড। এই সালফোনিক অ্যাসিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখো আমরা তোমার এইমাত্র দেখালাম বেনজিনের মধ্যে যদি কার্বন ডাইসালফাইডে তোমার কি দাবকের উপস্থিতিতে ব্রোমিন চালনা করি, তাহলে প্যারাব্রোমো ফেনল হবে মেজর প্রোডাক্ট, অর্থাৎ ওটাই উৎপন্ন হবে, তার সঙ্গে কিছুটা অর্থব্রোমো ফেনল উৎপন্ন হবে। এখন এই সালফোনেশন প্রয়োগ করে আমরা তোমার কি আছে, অর্থ প্রোডাক্ট প্রস্তুত করতে পারবো। সাপোজ ধরে নাও আমরা ফেনলের মধ্যে প্রথমে সালফোরিক অ্যাসিড দিচ্ছি, কি কনসেন্ট্রেটেড সালফোরিক অ্যাসিড, আর হিট দিলাম, হিট মানে ওই 100-এর কাছাকাছি, তাহলে তোমার কি হচ্ছে, প্যারা পজিশনে সালফোনিক অ্যাসিড মূলক প্রবেশ করবে, যেটা এখানে ঘটেছে। এরপরে দেখো একে তোমার কি হচ্ছে, জলীয় দমনে ব্রোমিন চালনা করছি, বা ক্ষারের উপস্থিতিতেও হবে ব্রোমিন চালনা করছি। ব্রোমিন চালনা করলে দেখো প্যারা পজিশন ব্লক, এক্ষেত্রে তোমার কি আছে, সালফোনিক অ্যাসিড মেটা ওরিয়েন্টেড গ্রুপ, এই গ্রুপটা এই পজিশন নির্দেশ করে, আর ওইচ গ্রুপের সাপেক্ষে এটা অর্থ পজিশন, ফলে এই জায়গাতে ব্রোমিন প্রবেশ করবে। এখানে অর্থ পজিশনে ব্রোমিন প্রবেশ করলো। আবার বলছি দেখো, যেটা সালফোনিক অ্যাসিডের সাপেক্ষে কি মেটা পজিশন, কারণ সালফোনিক অ্যাসিড মূলক মেটা ওরিয়েন্টেড গ্রুপ, তাহলে এখানে ব্রোমিন প্রবেশ করলো। এবার একে যদি তোমার কি হচ্ছে, আমরা আদ্য বিশ্লেষণ করে দিই, তাহলে সালফোনিক অ্যাসিড মূলক বেরিয়ে যাবে, তখন শুধুমাত্র কি হয়ে যাচ্ছে, অর্থব্রোমো ফেনল, অর্থাৎ অর্থব্রোমো ফেনল সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে। ফলে এই কনভার্সেশন গুলোর ক্ষেত্রে এই সালফোনিক অ্যাসিড মূলকের খুব বিশেষ গুরুত্ব আছে। এটা আমরা ক্রমশ যত অর্গানিক কেমিস্ট্রি বা যত অ্যারোমেটিক যৌগগুলোর প্রতিস্থাপন বিক্রিয়া আগিয়ে যাব, তত আরো বেশি বেশি করে পেতে থাকবো। বোঝা গেছে? এরপরে দেখো নাইট্রেশন, তোমরা বেনজিনের নাইট্রেশন করেছো,
কি ছিল, মিক্স অ্যাসিডের উপস্থিতিতে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে তোমার কি হয়, বেনজিন বলয় একটা নাইট্রোমূলক প্রবেশ করে। কিন্তু এখানে দেখো ফেনলের ক্ষেত্রে কি হবে, ফেনলের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রাতেই লঘু নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রোমূলক প্রবেশ করবে বেনজিন বলয়। কারণ একই, কারণ ফেনলের সক্রিয়তা বেশি। তাহলে ফেনলের যদি আমরা নাইট্রেশন করাতে চাই ফেনলের ক্ষেত্রে, তাহলে তোমার কত হচ্ছে, নাইট্রিক অ্যাসিড দেবো, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, এবং সাধারণ তাপমাত্রায় ধরে নাও 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটা দেখো বেনজিনের ক্ষেত্রে কত ছিল, 60 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে এখানে তোমার কি হবে, বেনজিন বলয়ের নাইট্রোমূলক প্রবেশ করবে কোথায়, অর্থ প্যারা অবস্থানে। অর্থ প্যারা অবস্থানে। তাহলে এইটা এখানে নাইট্রোমূলকের, এখানে দেখো নাইট্রোমূলকের ক্ষেত্রে কি আছে, নাইট্রোমূলকের ক্ষেত্রে তোমার OH এর থেকে প্রায়োরিটি কম নামকরণের দিক থেকে, সেই জন্য এর ক্ষেত্রে কি হবে, অর্থ নাইট্রোফেনল, অর্থাৎ অর্থ নাইট্রো, এটা প্যারা নাইট্রোফেনল। এবার এখানে দেখো মজার জিনিসটা, এখানে দেখো এখানে তোমার কি হবে, অর্থ প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট, মেজর, এটা হবে মাইনর প্রোডাক্ট। হয়েছে? এইখানে দেখো, তাহলে তোমরা বুঝবে বা ভাববে, এইমাত্র আমি কি বললাম, যে স্টেরিক প্রভাবের কারণে তোমার কি হচ্ছে, অর্থ হবে মাইনর প্রোডাক্ট আর প্যারা হবে মেজর প্রোডাক্ট। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে তোমার কি হচ্ছে, এক্ষেত্রে তোমার অর্থটা মেজর প্রোডাক্ট হচ্ছে, প্যারাটা মাইনর প্রোডাক্ট হচ্ছে। কেন সেটা আমরা ব্যাখ্যা করছি। দেখো বলছে অর্থোফেনল বা অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে কি হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। অর্থোনাইট্রোফেনলের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, N+, ডাবল বন্ধন। এই H এর মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়েছে। অপরপক্ষে দেখো প্যারার ক্ষেত্রে কি হয়, প্যারার ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ NO+, OH, এদিকে H, N+, এই। তাহলে এই অক্সিজেন এর মধ্যে তোমার কি আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয়েছে। তাহলে কি দেখলাম, এখানে অর্থ পজিশনে OH এবং নাইট্রো গ্রুপ কাছাকাছি থাকার জন্য ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করে, ফলে এর ক্ষেত্রে স্টেবিলিটি বেশি, সেই কারণে এটা মেজর হয়। আর এক্ষেত্রে তোমার কি আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন করার জায়গা নেই, ফলে ইন্টারমলিকুলার অর্থাৎ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে হবে। ফলে কি হয় দেখো, এরকম তো দুটো অণুর মধ্যে হবে না, এদিকেও এরকম যুক্ত থাকবে, এদিকেও এরকম যুক্ত থাকবে। ফলে অসংখ্য তোমার কি আছে, প্যারানাইট্রোফেনল পরস্পরের সঙ্গে যুক্ত থেকে একটা অতিকাকায় অণু গঠন করে। এই কারণে তোমার অর্থর তুলনায় তোমার প্যারানাইট্রোফেনল তোমার কি আছে, এদের ক্ষেত্রে তোমার স্ফুটনাঙ্ক কি হয়, খুব বেশি হয়। এর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক খুব কম হয়, কারণ এ তোমার কি হচ্ছে, পাশের অণুর সঙ্গে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, এবং স্ফুটনাঙ্ক এই কারণে কম হয়, এ খুব ভোলেটাইল হয়, ভোলেটাইল। এবং এমন কি দেখো, একে যদি জলে দেওয়া হয়, জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারে না, কারণ এ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন করেছে, সেই জন্য এ কি হয়, ওয়াটারে ইনসলিবল হয়, প্রধানত ইনসলিবল। অপরপক্ষে এ জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারে, আর নিজেদের অণুর মধ্যে তো হাইড্রোজেন বন্ধন করেই, করে অতিকায়িক হয়, অণু গঠন করে। ফলে এর ক্ষেত্রে তোমার কি আছে, বয়েলিং পয়েন্ট হাই হয়, হয়েছে, বয়েলিং পয়েন্ট কি হয়ে যায়, হাই হয়। এই কারণে দেখো, এইরূপ ভাবে যদি অর্থ এবং প্যারানাইট্রোফেনল প্রস্তুত করা হয়, এদের মিশ্রণ থেকে তোমার কি আছে, স্টিম পাতন দ্বারা মিশ্রণ থেকে এদেরকে আমরা সহজেই পৃথক করে নিতে পারি।
তাহলে ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করো। স্টেরিক প্রভাবে যে কোনো প্রতিস্থাপিত যৌগের ক্ষেত্রে প্যারা প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট, কিন্তু এখানে অর্থতে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন করছে, সেই জন্য এটা স্টেবিলিটি বেশি, এ হবে তোমার কি আছে মেজর প্রোডাক্ট এই ক্ষেত্রে। আর কি বললাম, এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন করার জন্য পাশের অণুর সঙ্গে এর কোনো বন্ধন থাকে না, ফলে আন্তঃনবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কম হয়, সেই কারণে ভোলেটাইল হয়। অপরপক্ষে এর ক্ষেত্রে ভোলেটাইল হয় না এবং এর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট খুব বেশি হয়। এই কারণে স্টিম পাতন দ্বারা এদের মিশ্রণ থেকে এদেরকে পৃথক করে নিতে পারি। এবার দেখো আমরা দিয়েছি কি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ এইটা কি ছিল ডাইলিউট নাইট্রিক অ্যাসিড। আমরা যদি এর ক্ষেত্রে নর্মাল বেনজিনের ন্যায় বা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে নাইট্রোশন করাতে চাই, তাহলে তোমার কি হবে বলছে, দেখো দিচ্ছে কি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর তোমার টেম্পারেচার। আমরা কি দেখেছি, ফেনলের সক্রিয়তা খুব বেশি, আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কি তীব্র জারক দ্রব্য এবং সহজেই তোমার কি আছে ইলেকট্রোফাইল নাইট্রো গ্রুপকে সাপ্লাই করে। ফলে এর ক্ষেত্রে একই সঙ্গে দুটো বিক্রিয়া ঘটবে। কি বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড হওয়ার জন্য ফেনলকে কি জারিত করে দেবে, আর অধিক পরিমাণে ইলেকট্রোফাইল অর্থাৎ এনটো গ্রুপ সাপ্লাই করার কারণে এবং ফেনলের সক্রিয়তা খুব বেশি হওয়ার কারণে তোমার কি হবে পলিনাইট্রোফেনল উৎপন্ন হবে। অর্থাৎ এরকম হতে পারে, সাপোজ ধরো ডাইনাইট্রোফেনল হতে পারে, ডাইনাইট্রোফেনল হতে পারে, অথবা তোমার কি আছে ট্রাইনাইট্রোফেনল, ট্রাইনাইট্রোফেনল অর্থাৎ NO2 NO2 NO2। এবার শুধু যে এটা বা এটা উৎপন্ন হবে তা না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এটাই সাধারণত বেশি উৎপন্ন হয়, কারণ এক্ষেত্রে তোমার কি আছে নাইট্রোমূলক অনেক বেশি থাকে। এবার দেখো এইখানে এই রিএজেন্ট এই পদার্থটা খুব ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে নাম দেখো 1 2 3 4 5 6 কি হচ্ছে দেখো 2,4,6 ট্রাই নাইট্রোফেনল। ফেনল এর একটা জেনারেল নাম আছে কি পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড এটা খুব ইম্পর্টেন্ট যৌগ আম্লিক ধর্মের ক্ষেত্রে। এর আম্লিক ধর্ম ফেনল অপেক্ষা অনেক বেশি, এমনকি এটা তোমার অজৈব অ্যাসিডের ন্যায় আম্লিক ধর্ম দেখায়। উপরন্তু সাধারণত কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে কি বলেছিলাম ফেনলের তুলনায় অধিক আম্লিক, কিন্তু এর আম্লিক ধর্ম কার্বক্সিলিক অ্যাসিডের তুলনাতেও বেশি। ইম্পর্টেন্ট যৌগ, কিন্তু এই বিক্রিয়ায় আমরা এই যৌগটা প্রস্তুত করতে পারি না। কেন পারি না? পারি না এই কারণেই যে এক্ষেত্রে তোমার কি হচ্ছে এর প্রোডাক্টের পরিমাণটা খুব কম হয়, অর্থাৎ এর ইএলড উৎপাদন কি হয় খুব কম হয়। কেন বলিছি, এখানে তোমার কি হবে ফেনল কি হবে একই সঙ্গে জারিত হবে, জারিত হয়ে কুইনন জাতীয় যৌগ উৎপন্ন করে এবং কি হচ্ছে পলিনাইট্রোফেনল, অর্থাৎ তোমার কি আছে শুধু যে টাইনাইটও করবে না ডাইনাইটও করতে পারে, করতে পারে। ঠিক আছে, তাহলে ডাইনাইটো টাইনাইটো তার মধ্যে তোমার কি আছে এই ডাইনাইটের পরিমাণটা তোমার কি হবে খুব কম হবে। সেই জন্য এই প্রক্রিয়া ব্যবহার করে আমরা ফেনল থেকে তোমার কি আছে এই পিক্রিক অ্যাসিড প্রস্তুত করতে পারি না, কিন্তু প্রস্তুত করতে পারবো কিভাবে দেখো সালফোনেশন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ এখানে দেখো ফেনলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কি বলেছি প্যারা প্রোডাক্ট হবে এখানে মেজর প্রোডাক্ট। আমরা ধরে নিলাম অর্থ প্যারার মিশ্রণ হলো, অর্থাৎ OH SO3H প্লাস OH SO3H এদের মিশ্রণ উৎপন্ন হলো কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড আর 100 ডিগ্রি হিট দিতে। এরপরে দেখো এই মিশ্রণের মধ্যে আবার যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে তোমার কি উৎপন্ন হয়ে যাবে? উৎপন্ন হয়ে যাবে পিক্রিক অ্যাসিড। অর্থাৎ এর সালফোনিক অ্যাসিড মূলক
এবং অন্য হাইড্রোজেন মূলক তোমার কি হবে, নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে তোমার উৎপন্ন হবে পিক্রিক অ্যাসিড। ঠিক আছে, এই প্রক্রিয়াটি আমরা মূলত তোমার কি হচ্ছে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করতে পারি বা প্রস্তুত করা হয়। তাহলে পিক্রিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করব, প্রথমে ফেনলের সঙ্গে কনসেন্ট্রেটেড সালফোরিক অ্যাসিড 100 ডিগ্রি দিলে তোমার কি আছে সালফোনেশন ঘটবে, মূলত প্যারামেজর অর্থ কিছুটা হবে। আমরা ওই মিশ্রণকে নিয়ে কি করলাম 100 ডিগ্রিতে হিট করছি, ফলে তোমার কি হয়ে যাচ্ছে প্যারা বলছি তোমার 2,4,6 ডাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে? এরপর থেকে আমরা দেখে নেব ফেনলের ক্ষেত্রে ফিডার ক্যাপ বিক্রিয়া। ফিডার ক্যাপ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় তোমরা জানো, খুব সোজা বিক্রিয়া। তোমার কি আছে ফেনলের মধ্যে আমরা যদি তোমার কি হচ্ছে অ্যালকিল ক্লোরাইড অর্থাৎ মিথাইল ক্লোরাইড দিয়ে কি হচ্ছে অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে, এটা তোমরা জানো অনাদ্র AlCl3 লুইস অ্যাসিড অনুঘটক রূপে ক্রিয়া করে। তাহলে অর্থ পজিশন থেকে হাইড্রোজেন অ্যালকিল গ্রুপ দ্বারা বা এখানে মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে অর্থাৎ CH3, বা প্যারা পজিশন থেকে তোমার কি আছে হাইড্রোজেন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অর্থ প্যারা ক্রেশল উৎপন্ন হবে অর্থাৎ অর্থ ক্রেশল বা প্যারা ক্রেশল। ঠিক একইভাবে এইটা যেন অ্যালকিল মূলক প্রবেশ করেছে, একে আমরা কি বলি ফিডার ক্যাপ অ্যালকাইলেশন। যদি আমরা অ্যাসাইল মূলক দিই অর্থাৎ OH, এর মধ্যে যদি দেখো অ্যাসিড ক্লোরাইড যোগ করা হয় ওই একই অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে, তাহলে তোমার কি হবে এখানে অ্যাসাইল মূলক প্রবেশ করবে অর্থ প্যারা পজিশনে OH COCH3 OH COCH3। ঠিক আছে, এখানে দেখো আরেকটা বিক্রিয়া আমরা দেখে নেব ফেনলের কাপলিং বিক্রিয়া, অর্থাৎ কাপলিং বিক্রিয়া কার সঙ্গে ঘটে ফেনলের কাপলিং বিক্রিয়া, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ ফেনলের মধ্যে যদি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যোগ করা হয় অর্থাৎ N2+Cl-। এখানে দেখো এই ক্লোরিন বাদে N2+ এখানে ইলেকট্রোফাইল রূপে কাজ করবে কোথায়, লো টেম্পারেচারে অর্থাৎ সাধারণত কত 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে এখানে তোমার কি হবে, এই যে এই মূলকটা ডাইজোনিয়াম ক্লোরাইড মূলক এই জায়গাতে প্রবেশ করবে, তোমার কি আছে সাধারণত এটা ক্ষারের উপস্থিতিতে করা হয়, প্রবেশ করে তোমার কি হবে দেখো যৌগটা এখান থেকে করছি, ক্ষারের উপস্থিতিতে ওটা থাকবে না, ও Na হয়ে যাবে, এটা দিলাম। এরপরে দেখো এখানে কি হচ্ছে নাইট্রোজেন, ডাবল বন্ধন নাইট্রোজেন, এই বেনজিন বলায় এটা প্যারা পজিশনে তোমার কি আছে একটা কাপলিং ঘটে হয়েছে। তাহলে এখানে দেখো তোমার কি উৎপন্ন হচ্ছে, এখানে দেখো O-Na+ আছে মূলত কার জন্য NOH এর জন্য, যেটা প্রকৃতপক্ষে ফেনলের OH মূলকই হবে যদি আম্লিক করি। তাহলে কি উৎপন্ন হবে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন অর্থাৎ প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন এখানে দেখো এই কাপলিংটা বলেছি, কাপলিংটা কোথায় ঘটবে, ঘটতে পারে কোথায় বেনজিনের বিক্রিয়া মূলত করে অর্থ প্যারা অবস্থানে, কিন্তু এখানে স্টেরিক প্রভাব দেখো একটা বড় গ্রুপ প্রবেশ করছে, অর্থাৎ তোমার কি আছে ডাইজোনিয়াম মূলক বা ডাইজোনিয়াম ক্লোরাইড প্রবেশ করছে, সেই জন্য তোমার এখানে প্যারা প্রোডাক্টটা উৎপন্ন হবে। যদি কোনো কারণে প্যারা পজিশন ব্লক থাকে, ভালো করে দেখো
যদি কোনো কারণে প্যারা পজিশন ব্লক থাকে, ধরো OH3 বা OCH3 যা ইচ্ছা থাকতে পারে, এটা কি হচ্ছে N2 প্লাস Cl মাইনাস, কোথায় দিয়েছি 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ক্ষারের উপস্থিতিতে। তাহলে এটা কোথায় প্রবেশ করবে, অর্থ পজিশনে। তাহলে কি উৎপন্ন হবে দেখো, OH CH3 N ডবল বন্ধন N হয়েছে। তাহলে এই গেল তোমার দেখো বেনজিন বলয়ের তোমার বলয় ঘটিত প্রতিস্থাপন বিক্রিয়া। এছাড়াও কতগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া আরও আছে বেনজিন বলয়ের বলয় ঘটিত প্রতিস্থাপন বিক্রিয়ায়, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। হয়েছে, কারণ বলেছি তোমাদের চেষ্টা করা হচ্ছে তোমাদের ভিডিওগুলোকে ছোট রাখার জন্য। তোমরা এই পর্যন্ত পড়ো, যেটা অসুবিধা হবে আমাকে অবশ্যই জানাবে।